ওয়েলকাম টু ইকোনমিক সলিউশনস। আজকে আমরা ইন্ডিয়ান ইকোনমি এবং কারেন্ট ইকোনমির ওপর কিছু এমসিকিউ নিয়ে ডিসকাস করব। আজকের ফার্স্ট কোশ্চিনটা যেটা আমরা আসছি, কোশ্চিন নম্বর 1, হুইচ অফ দ্য following can be treated as anti-inflationary policies in Indian economy? অর্থাৎ ইনফ্লেশন কন্ট্রোল করতে গিয়ে কোন পলিসিটা বা কোন পলিসিগুলো ইউজ করা হচ্ছে ইনফ্লেশনকে কন্ট্রোল করতে গিয়ে। এখানে যে অপশন গুলো আছে, অপশন এ ফিসকাল পলিসি অফ দ্য গভর্নমেন্ট, অপশন বি monetary policy of the RBI, option C other policies like increase in production, price control, etc. option D all of the above. এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। মানে অ্যাকচুয়ালি আমাদের যদি অ্যান্টি ইনফ্লেশনারি পলিসি বা পলিসিস বলে, তাহলে এখানে প্রত্যেকটাকেই কিন্তু ইনফ্লেশনকে কন্ট্রোল করতে গিয়ে ইউজ করা হচ্ছে। যেমন আমরা ফিসকাল পলিসিকে দেখছি, ফিসকাল পলিসি অফ দ্য গভর্নমেন্ট, এটা অ্যাকচুয়ালি কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি। ইনফ্লেশনকে কন্ট্রোল করতে গিয়ে যে ধরনের ফিসকাল পলিসি গভর্নমেন্ট ইউজ করছে সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি। অপশন বি মানিটারি পলিসি। মানিটারি পলিসির আন্ডারে ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট আছে, যেমন ধরো রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাংক রেট, ক্যাশ রিজার্ভ রেশিও, স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও, ওপেন মার্কেট অপারেশন, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টকে ইউজ করে ইকোনমিতে আরবিআই কিন্তু মানি সাপ্লাইকে কন্ট্রোল করছে বা ইনফ্লেশনকে কন্ট্রোল করছে। এক্ষেত্রে আমরা বলবো ডিয়ার মানিটারি পলিসি কিন্তু অ্যান্টি ইনফ্লেশনারি পলিসি হিসাবে ইউজ হচ্ছে। অপশন সি কি আছে? আদার পলিসিস। কি কি হতে পারে? প্রোডাকশন ইনক্রিজ করে, প্রাইস কন্ট্রোল করে, এগুলোর মাধ্যমে কিন্তু ইকোনমিতে ইনফ্লেশন কন্ট্রোল করা পসিবল হচ্ছে। তাহলে আদার পলিসিস বলতে ইনক্রিজ ইন প্রোডাকশন, যদিও এটা পার্মানেন্ট সলিউশন নয়, কেননা আমার হাতে শর্ট টার্মে প্রোডাকশন ক্যাপাসিটি আছে, হয়তো সেক্ষেত্রে আমি প্রোডাকশনকে ইনক্রিজ করে প্রাইসকে কন্ট্রোল করে আমরা চেষ্টা করতে পারি ইনফ্লেশনকে আন্ডার কন্ট্রোলে আনার। কিন্তু লং টার্মে আমার কিন্তু প্রোডাকশন ক্যাপাসিটি সবসময় মনে রাখতে হবে লিমিটেড। লং টার্মে কিন্তু সেই স্কোপটা আমার হাতে থাকছে না। তবে অপশন এ, অপশন বি, অপশন সি, এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটাই কারেক্ট হচ্ছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এখানে অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোশ্চিন, কোশ্চিন নাম্বার 2, ফ্রম দ্য ন্যাশনাল পয়েন্ট অফ ভিউ হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিকেটস মাইক্রো অ্যাপ্রোচ? ম্যাক্রো অ্যাপ্রোচ, মাইক্রো অ্যাপ্রোচ। মাইক্রো অ্যাপ্রোচ বলতে আমরা এখানে কোন পার্টটাকে কনসিডার করছি? মাইক্রো। এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে স্টাডি অফ সেলস অফ টিসকো। অপশন সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। কেননা অপশন এ তে ইনফ্লেশন ইন ইন্ডিয়া, ওভারঅল কোনো কান্ট্রির ইকোনমিকে আমরা এক্ষেত্রে কনসিডার করছি। এডুকেটেড আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া, এটাও আমরা কিন্তু ওভারঅল কান্ট্রির ইকোনমিকে কনসিডার করছি। পার ক্যাপিটা ইনকাম ইন ইন্ডিয়া, ওভারঅল কান্ট্রির ইকোনমিকে কনসিডার করছি। এই পার্টগুলোকে আমরা কিন্তু কনসিডার করছি ম্যাক্রো অ্যাপ্রোচের আন্ডারে। মাইক্রো অ্যাপ্রোচ মানে ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, তো এক্ষেত্রে আমরা দেখছি বা গ্রুপ বিহেভিয়ার, তো এক্ষেত্রে ওভারঅল ইকোনমিকে কনসিডার করছি না অপশন নাম্বার 3 তে, অপশন নাম্বার সি তে আর কি যেটা আছে। কাজেই কারেক্ট অ্যান্সার হচ্ছে স্টাডি অফ সেলস অফ টিসকো। নেক্সট কোশ্চিন, আমরা কোশ্চিন নাম্বার 3 যেটা আসছি, ভ্যালু অফ HDI লাইস উইদিন দ্য রেঞ্জ অফ। অ্যাকচুয়ালি HDI হিউম্যান
ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা যেটাকে বলা হয় মানব উন্নয়ন সূচক HDI লাইস উইদিন দ্য রেঞ্জ অফ কি হবে 0 to 1, 0 to 100, 1 to 100, 0 to 10। এক্ষেত্রে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু হবে অপশন এ। অপশন এ মানে 0 to 1, মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মিনিমাম ভ্যালু হচ্ছে 0, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। 0 to 1 এর মধ্যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ভ্যালু লাই করছে। যদি আমরা দেখি HDI এর ক্ষেত্রে ভ্যালুয়েশনটা লেস দেন 0.50 থাকছে, তখন আমরা সেক্ষেত্রে বলবো কিন্তু লেস ডেভেলপ কান্ট্রি, LDC বা লেস ডেভেলপ কান্ট্রি। আর যদি দেখি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ভ্যালুয়েশনটা 0.50 থেকে 0.80 এর মধ্যে আমরা লাই করতে দেখি, তাহলে আমরা কি বলবো এটাকে? তাহলে আমরা এটাকে বলবো মিডল ইনকাম কান্ট্রি, মিডিল ইনকাম কান্ট্রি বা আমরা ডেভেলপিং কান্ট্রিও বলবো, মিডিল ইনকাম কান্ট্রি। ইন্ডিয়ান ইকোনমিকে কিন্তু ইন্ডিয়াকে কিন্তু আমরা এই ক্যাটাগরিতে ফেলছি। ইন্ডিয়ার র্যাঙ্ক প্রেজেন্টলি আমরা যদি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে দেখি তাহলে দেখতে পারবো 131 প্রেজেন্টলি হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক। আর 0.80 বেশি যখন হচ্ছে তখন আমরা কি বলছি? তখন আমরা ডেভেলপ কান্ট্রি এই ক্যাটাগরিতে দেখছি। এই ফার্স্ট র্যাঙ্কিং এ আছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে নরওয়ে, 0.995 এরকম ভ্যালুয়েশন হচ্ছে কাজী। নেক্সট কোশ্চিন আমরা যেটা আসছি, poverty line, the poverty line in India has been defined on the basis of option A, standard of living of the people, option B, income level of majority of the people, option C, calorie intake index of the people, option D, none of the above। poverty line কিসের ওপর বেসিস করে আমরা আইডেন্টিফাই করছি? এটা কিন্তু কারেক্ট হচ্ছে অপশন সি। অপশন সি মানে হচ্ছে ক্যালোরি ইনটেক ইন্ডেক্স অফ দ্য পিপল, মানে ক্যালোরি ইনটেক ক্যাপাসিটি বা ফুড ইনটেক ক্যাপাসিটির ওপর বেস করে আমরা কিন্তু পভার্টি লাইনের ডেফিনেশনটা দেখছি, আমরা অ্যাবাভ পভার্টি লাইন দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে an economy may be analytically classified into, ওয়ার্ডটা দেখো, an economy may be analytically classified into, অপশন এ হচ্ছে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রান্সপোর্ট, অপশন বি এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিস, অপশন সি প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি, অপশন ডি primary, manufacturing and transport sector। An economy may be analytically classified into, এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু আসছে অপশন সি, মানে প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টার্সিয়ারি। অ্যানালিটিক্যালি বলেছে যেহেতু, তো কারেক্ট অ্যান্সার অপশন সি আসছে প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টার্সিয়ারি। আমরা বাদ বাকি অপশন গুলোকে যদি দেখি আমরা পার্টলি হিসাবে দেখছি, যেমন এগ্রিকালচার দিয়েছি, এগ্রিকালচার কিন্তু শুধুমাত্র প্রাইমারি সেক্টরের মধ্যে ইনক্লুডেড নয়, এগ্রিকালচার অ্যান্ড ইটস অ্যালাইড অ্যাক্টিভিটিস। সেকেন্ডারি ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা দেখছি, কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট, এই যে পার্টগুলো আছে এই পার্টগুলোকে আমরা ইনক্লুড হতে দেখছি। একইভাবে টার্সিয়ারি সেক্টরের ক্ষেত্রে আমরা যদি দেখি, টার্সিয়ারি সেক্টরের মধ্যে অনেক কিছু থাকছে, এর মধ্যে আমরা দেখছি ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, তারপর ধরো এডুকেশন, হেলথ, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, এই সমস্ত পার্টগুলো দেখছি। তাহলে ওভারঅল সেক্টরকে আমরা কনসিডার করছি কিন্তু অপশন সি দেখে। নেক্সট কোশ্চিন, কোশ্চিন নম্বর 6, as per economic survey 2021, what is India's real growth rate for financial year 21? এখানে ফাইন্যান্সিয়াল ইয়ার 21 বলতে আমাদের বোঝাচ্ছে
2020-21 এই ফাইন্যান্সিয়াল ইয়ার যেটাতে ইকোনমিক গ্রোথ মানে রিয়েল গ্রোথ যেটা বলেছে ইন্ডিয়ার রিয়েল গ্রোথ রেট কত হচ্ছে। এখানে রিয়েল জিডিপির কথা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে 2020-21 যেহেতু কোভিড-19 প্যান্ডামিক আমরা দেখতে পাচ্ছি, যে কারণে একটা বিশাল সময় ধরে আমাদের কান্ট্রিতে লকডাউন ছিল। তো এক্ষেত্রে আমরা এই কারণের জন্য প্রোডাকশন লেভেলটা কিন্তু অনেকটা কমে যেতে দেখছি। সেক্টর ওয়াইজ যদি কনসিডার করি প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রেই কিন্তু প্রোডাকশন লেভেল কম হয়েছে। কাজেই এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো জিডিপি গ্রোথ রেট, রিয়েল জিডিপি গ্রোথ রেট অবশ্যই কিন্তু নেগেটিভে চলে গেছে। এটা কারেক্ট অ্যান্সার কিন্তু হচ্ছে অপশন ই -7.7%। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ -7.7%। আচ্ছা, আরেকটু বলে দিই, দ্য রিয়েল গ্রোথ রেট ফাইন্যান্সিয়াল ইয়ার 2021 মানে 2020-21 হ্যাজ বিন টেকেন অ্যাজ -7.7% ইন ইকোনমিক সার্ভে। মানে এবছর ইকোনমিক সার্ভে 2020-21 মানে লেটেস্ট যে ইকোনমিক সার্ভেটা মানে এই ইয়ারেই পাবলিশ হয়েছে সেটাতে আমরা দেখছি। রিয়েল গ্রোথ রেট ফাইন্যান্সিয়াল ইয়ার 22 মানে নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার মানে যেটা এখন চলছে আর কি, 1 এপ্রিল থেকে স্টার্ট হয়ে 1 এপ্রিল 2021 থেকে স্টার্ট হয়ে যেটা কিনা শেষ হবে 31 মার্চ 2022 তে। এই ফাইন্যান্সিয়াল ইয়ারে কত অ্যাজিউম করা হয়েছে রিয়েল জিডিপি গ্রোথ রেট কত হবে? এটা হচ্ছে 11.5% হবে বেসড অন IMF এস্টিমেটস। নেক্সট কোশ্চিন, হোয়াট ইজ দ্য মেন থিম অফ ইকোনমিক সার্ভে 2020-21? ইকোনমিক সার্ভে 2020-21 এর মেন থিম কি? কারেক্ট অ্যান্সার কিন্তু আমাদের আসছে কোভিড-19 ওয়ারিয়ার্স। অপশন ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, কোভিড-19 ওয়ারিয়ার্স। অপশন ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া ওয়াজ ন্যাশনালাইজড ইন, কবে ন্যাশনালাইজড হয়েছে ইম্পেরিয়াল ব্যাংক? যে ইম্পেরিয়াল ব্যাংক অ্যাকচুয়ালি আমরা সেট আপ হতে দেখছি 1921 এ। একটু হিংস দিই, এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া যেটা 1921 এ সেট আপ হয়েছে সেটাকে ন্যাশনালাইজড হওয়ার পরে সেটার নাম হয়েছে SBI মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কোন ইয়ারে ন্যাশনালাইজড হয়েছে? 1949, অপশন এ, অপশন বি 1955, অপশন সি 1959, অপশন ডি 1969। আমরা এখানে ন্যাশনালাইজড হয়েছে কবে জিজ্ঞেস করেছে, তো আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি 1955। Imperial Bank became SBI in 1955 following the recommendation of the government appointed All India Rural Credit Survey Committee. All India Rural Credit Survey Committee. Next question, question number 9. What is the disinvestment target for financial year 22? ফাইন্যান্সিয়াল ইয়ার 22 বলতে আমরা কিন্তু এখানে বলছি 2021-22 এই ফাইন্যান্সিয়াল ইয়ারে ডিসইনভেস্টমেন্ট টার্গেট কত? ডিসইনভেস্টমেন্ট মানে আমরা ওয়ান টাইপ অফ প্রাইভেটাইজেশন বলতে পারি, যখন কিনা ডিসইনভেস্টমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্টের আন্ডারটেকিং কোনো অর্গানাইজেশন যেটা ধরো লসে রান করছে, এরকম কোনো অর্গানাইজেশনে গভর্নমেন্টের ইকুইটি যদি গভর্নমেন্ট মার্কেটে সেল করছে তো সেটাকে আমরা ডিসইনভেস্টমেন্ট বলছি। এবার ডিসইনভেস্টমেন্ট যদি আমরা দেখি ধরো মোর দ্যান 50% হচ্ছে, অর্থাৎ গভর্নমেন্টের ওনারশিপ যে কোনো অর্গানাইজেশন বা কোনো কোম্পানিতে ধরো আগে ছিল 50% এর বেশি, যে কারণে আমরা বলছি পাবলিক সেক্টর আন্ডারটেকিং অর্গানাইজেশন হিসাবে আমরা দেখছি, PSU হিসাবে দেখছি।
এরকম কোন অর্গানাইজেশনকে আমরা যদি দেখি, এরকম কোন অর্গানাইজেশনে গভর্নমেন্টের ইকুইটি গভর্নমেন্ট যদি মার্কেটে সেল করে, তখন যদি দেখি যে গভর্নমেন্টের ওনারশিপ কোনো প্রাইভেট কোনো কোম্পানি বা প্রাইভেট কোনো ওনারশিপের হাতে চলে গেছে, এরকম একটা কেসে আমরা ডিসইনভেস্টমেন্টকে বলবো প্রাইভেটাইজেশন। এখানে যে টার্গেটটা নেওয়া হয়েছে এবছরের ইউনিয়ন বাজেটে ডিসইনভেস্টমেন্টের ক্ষেত্রে, এটা হচ্ছে 1.75 লাখ করোড়। টার্গেটটা হয়েছে কত? 1.75 লাখ করোড়। নেক্সট 5 ইয়ার্স এর মধ্যে যেটা বলা হয়েছে ডিসইনভেস্টমেন্ট টার্গেটের কথা, নেক্সট 5 ইয়ার্সে ডিসইনভেস্টমেন্ট টার্গেটের কথা যেটা বলা হয়েছে রুপিস 5 লাখ করোড়। Next question, what is the biggest source of income for the central government in the union budget 2020-21? এবছরের ক্ষেত্রে দেখলেও 21-22 ক্ষেত্রে দেখলেও অ্যান্সারটা কিন্তু একই হবে। অপশন এ হচ্ছে আমাদের গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, অপশন বি কর্পোরেশন ট্যাক্স, অপশন সি ইনকাম ট্যাক্স, অপশন ডি হচ্ছে borrowings and other liabilities. Biggest source of income, আমরা এখানে ইনকাম বলতে বাজেট রিসিপ্টের পার্টে ম্যাক্সিমাম কোন পার্ট থেকে এসছে। ইউনিয়ন বাজেটের ক্ষেত্রে আমরা দুটো পার্ট দেখছি অ্যাকচুয়ালি, একটা হচ্ছে বাজেট রিসিপ্টের পার্ট, একটা আমরা দেখছি বাজেট এক্সপেন্ডিচারের পার্ট। তো এখানে যেটা বলা হয়েছে বাজেট রিসিপ্টের পার্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে আর্নিং গভর্নমেন্টের, ম্যাক্সিমাম যে রিসিপ্ট সেটা কোথা থেকে এসছে, সেটা হচ্ছে অপশন ডি কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি borrowing and other liabilities। এই যে পার্টটা আছে এটাকে আমরা কিন্তু অ্যাকচুয়ালি দেখছি ক্যাপিটাল রিসিপ্টের আন্ডারে। বাজেট রিসিপ্টের আন্ডারে আবার দুটো পার্ট থাকছে, একটা হচ্ছে রেভিনিউ রিসিপ্টের পার্ট, একটা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্টের পার্ট। তো এই borrowing and other liabilities এর যে পার্টটা সেটা আমরা ক্যাপিটাল রিসিপ্টস এর পার্টে দেখছি। নেক্সট কোশ্চেন আমরা যেটা আসছি, ইন দা ন্যাশনাল কনটেক্সট হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিকেটস ম্যাক্রো অ্যাপ্রোচ। ম্যাক্রো অ্যাপ্রোচ বলতে আমরা কোন পার্টটাকে বুঝাচ্ছি? অপশন এ ইনফ্লেশন ইন ইন্ডিয়া, অপশন বি এক্সপোর্টস অফ ম্যাঙ্গোস টু ইউকে, অপশন সি সেলস অফ বাটার সু কোম্পানি, অপশন ডি ইনকাম ফ্রম রেলওয়েজ। ম্যাক্রো অ্যাপ্রোচ মানে ওভারঅল কোনো কান্ট্রির ইকোনমিকে আমরা যখন কনসিডার করছি সেই পার্টটাকে আমরা কিন্তু ম্যাক্রো অ্যাপ্রোচের আন্ডারে ইনক্লুড করব। তো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আমাদের আসছে অপশন এ। অপশন এ মানে ইনফ্লেশন ইন ইন্ডিয়া। অপশন এ কারেক্ট অ্যান্সার, কেন ওভারঅল ইকোনমিকে কনসিডার করছি এক্ষেত্রে। Next question, an additional tax temporary in nature imposed on the another tax to obtain additional revenue in order to carry on extra expenditure to develop health and educational services is called। মানে ব্যাপারটা কিরকম হচ্ছে, গভর্নমেন্টের ধরো কোনো একটা সেক্টরে যদি গভর্নমেন্ট মনে করে যে ট্যাক্স কালেকশন সাফিসিয়েন্ট হচ্ছে না, এরকম একটা কন্ডিশন অ্যারাইজ করছে, তো সেক্ষেত্রে কি করবে গভর্নমেন্ট, যেমন ধরো হেলথের ক্ষেত্রে বা এডুকেশনাল সেক্টরের ক্ষেত্রে এরকম কোনো একটা পার্টিকুলার সেক্টরে গভর্নমেন্টের যে অ্যালটমেন্ট করা দরকার সেটা পসিবল হচ্ছে না, কেননা গভর্নমেন্টের রিসিপ্ট সাফিসিয়েন্ট নেই বা ট্যাক্স কালেকশন সাফিসিয়েন্ট নেই। এরকম কন্ডিশনে গভর্নমেন্ট একটা অ্যাডিশনাল ট্যাক্স ইম্পোজ করবে। এই যতক্ষণ না গভর্নমেন্টের রেভিনিউ কালেকশন সাফিসিয়েন্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অ্যাডিশনাল ট্যাক্সটা গভর্নমেন্ট ইম্পোজ করে থাকবে। এই অ্যাডিশনাল ট্যাক্সটা যেরকম ডিরেক্ট ট্যাক্সের উপরও বসতে পারে, পাশাপাশি ইনডিরেক্ট ট্যাক্সের উপরও বসতে পারে। যেমন ধরো আমরা দেখতে পাই যে কৃষি কল্যাণ সেস, স্বচ্ছ ভারত,
এরকম স্বচ্ছ ভারত সেচ, এরকম সেচ আমরা দেখতে পাই। এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সারটা আসছে অপশন এ, মানে সেচ। তো এটা যেরকম, সেচটা যেরকম আমরা দেখি যে স্টেট গভর্নমেন্ট গুলো, ইন্ডিভিজুয়াল স্টেট গভর্নমেন্ট গুলো ইম্পোজ করে থাকে সাইড বাই সাইড, ইউনিয়ন গভর্নমেন্টও ইম্পোজ করে, মানে ইউনিয়ন গভর্নমেন্টের পাশাপাশি আমরা ইন্ডিভিজুয়াল স্টেট গভর্নমেন্ট গুলোকেও সেচ প্রয়োজন অনুযায়ী সেচ ইম্পোজ করতে দেখি। যেমন 2018-এ আমরা যখন কেরালার ক্ষেত্রে একটা ফ্লাড হয়েছিল বিশালভাবে, তো এরকম একটা সময় আমরা কেরালা গভর্নমেন্টকেও দেখেছিলাম অ্যাডিশনালি একটা ট্যাক্স ইম্পোজ করতে, যেটা ক্লাইমেট চেঞ্জ সেস হিসাবে আমরা দেখছি। যদি রেভিনিউ কালেকশন সাফিসিয়েন্ট হয়ে যায় তখন কিন্তু আবার ইউনিয়ন গভর্নমেন্ট বলো স্টেট গভর্নমেন্ট বলো সেস কিন্তু বন্ধ করে দিতে পারবে। Next question. Which of the following measure is adopted to reduce inflation? ইনফ্লেশন যখন ইকোনমিতে ইনক্রিজ করছে, এরকম সিচুয়েশনে ইনফ্লেশনকে কন্ট্রোল করতে গিয়ে কোন পলিসি নিতে পারে? এখানে যে অপশন গুলো আছে, অপশন এ আছে রিডাকশন ইন রেপো রেট, অপশন বি হচ্ছে রিডাকশন ইন ব্যাংক রেট, অপশন সি ইনক্রিজ ইন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, অপশন ডি কাটস ইন গভর্নমেন্ট স্পেন্ডিং। অপশন এ রিডাকশন ইন রেপো রেট, এক্ষেত্রে কি দেখবো, রেপো রেটের পার্সেন্টেজ যদি আরবিআই কমিয়ে দেয়, অটোমেটিক্যালি আমরা দেখব ক্রেডিট অ্যাভেলেবিলিটি আরো ইজি হয়ে যাচ্ছে কমার্শিয়াল ব্যাংকের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে, মানে কমার্শিয়াল ব্যাংকগুলো, শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো আরো লো রেট অফ ইন্টারেস্টে প্রয়োজন অনুযায়ী আরবিআই থেকে লোন নিতে পারছে। তাহলে এক্ষেত্রে আমরা ইকোনমিতে মানি সাপ্লাই ইনক্রিজ হওয়ার একটা পসিবিলিটি দেখব, যদি কেননা কমার্শিয়াল ব্যাংকের কাছে এক্ষেত্রে এক্সেস ফান্ড ক্রিয়েট হওয়ার একটা পসিবিলিটি থাকছে। তো স্বাভাবিকভাবে ইকোনমিতেও মানি সাপ্লাই ইনক্রিজ হওয়ার একটা পসিবিলিটি এক্ষেত্রে কিন্তু থাকছে। একইভাবে আমরা রিডাকশন ইন ব্যাংক রেটের ক্ষেত্রেও একই জিনিস দেখব, মানে কমার্শিয়াল ব্যাংকগুলো যখন লং টার্ম বেসিসে আরবিআই থেকে লোন নিচ্ছে, তো সেটাকে আমরা ব্যাংক রেট বলবো। এক্ষেত্রেও ইকোনমিতে কিন্তু মানি সাপ্লাই বেড়ে যাবে। কিন্তু আমাকে কিন্তু বলেছে কোশ্চিনে রিডিউস ইনফ্লেশন, ইনফ্লেশনকে কন্ট্রোল করতে, মানে মানি সাপ্লাইকে রিডিউস করার কথা বলা হয়েছে। কাজে এই দুটোর একটাও কিন্তু আসছে না। মানে এই দুটো অ্যাকচুয়ালি আসছে কিসের মধ্যে, এই দুটো পার্ট অ্যাকচুয়ালি আসছে আমাদের চিপ মানিটারি পলিসির মধ্যে। আরবিআই এর যে মানিটারি পলিসি আছে সেক্ষেত্রে আমরা দেখছি চিপ মানিটারি পলিসি আর ডিয়ার মানিটারি পলিসি। চিপ মানিটারি পলিসির ক্ষেত্রে আমরা মানি সাপ্লাইকে ইনক্রিজ হতে দেখছি। তো এই দুটো পার্ট ইনক্লুড হচ্ছে কিন্তু চিপ মানিটারি পলিসির আন্ডারে। একইভাবে ইনক্রিজ ইন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্টের এক্সপেন্ডিচার ইনক্রিজ হওয়া, তো এটাকেও আমরা কিসের আন্ডারে দেখছি? এক্ষেত্রে ইকোনমিতে কমন পাবলিকের পারচেসিং পাওয়ার বাড়বে, তাহলে ইকোনমিতে মানি সাপ্লাই বাড়বে বা এগ্রিগেট ডিমান্ডও বাড়বে যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইনক্রিজ হয়। তাহলে এটাকে আমরা দেখছি অ্যাকচুয়ালি এক্সপ্যানশনারি ফিসকাল পলিসির আন্ডারে। কাজে এক্ষেত্রেও কিন্তু ইনফ্লেশন রিডিউস হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। কাজে তিনটের একটাতেও কিন্তু ইনফ্লেশন রিডিউস হচ্ছে না। অপশন ডি তে যেটা আছে কাটস ইন গভর্নমেন্ট স্পেন্ডিং, গভর্নমেন্ট যে এক্সপেন্ডিচার গুলো করছিল, যেগুলো ছিল গভর্নমেন্টের এক্সপেন্ডিচার, সেগুলোকে রিডিউস করছে গভর্নমেন্ট, মানে কমন পাবলিকের পারচেজিং পাওয়ার ফল করার একটা পসিবিলিটি তৈরি হচ্ছে, মানি সাপ্লাই রিডিউস হওয়ার ইকোনমিতে একটা পসিবিলিটি তৈরি হচ্ছে। তো এটাকে আমরা কি বলবো, এই পার্টটাকে আমরা ইনক্লুড করব কন্ট্রাকশনারি ফিসকাল পলিসির আন্ডারে। কন্ট্রাকশনারি ফিসকাল পলিসির আন্ডারে আমরা এই পার্টটাকে ইনক্লুড করব। তো এটাকে আমরা বলছি ইনফ্লেশন রিডিউস হতে হেল্প করছে। কাজে কারেক্ট অ্যান্সার অপশন ডি। Next question. Which Indian company has acquired 80% stocks of Big Basket? Reliance Industries, Tata Group, Indian Oil Corporations,
হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন। কোশ্চেন নাম্বার 14। তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার আসছে কিন্তু টাটা গ্রুপ, অপশন বি। নেক্সট কোশ্চেন, till when the government wants to eliminate tuberculosis, কোন ইয়ারের মধ্যে টোটালি এলিমিনেট করার কথা বলা হয়েছে? আমরা এটা দেখছি 2025, যে কারণে এই স্লোগানটা দেওয়া হয়েছে, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ দ্য টিবি হারেগা দেশ জিতেগা ক্যাম্পেইন টু এন্ড দ্য tuberculosis by 2025. Next question, the fiscal deficit is eliminated to be how much percentage of GDP in 2021-22 as per Union Budget 2021? এবছরের যে ইউনিয়ন বাজেট এস্টিমেটেড কত করা হয়েছে? এস্টিমেটেড টু বি ফিসকাল ডেফিসিট কতটা এস্টিমেট করা হয়েছে এবছরের ইউনিয়ন বাজেটে বলছি কিন্তু 9.5%, 8.8%, 7.4%, 6.8%, কত পার্সেন্ট এস্টিমেট করা হয়েছে এবছরের ইউনিয়ন বাজেটে ফিসকাল ডেফিসিট? তো আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কিন্তু আসছে অপশন ডি। অপশন ডি মানে 6.8% হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা ফিসকাল ডেফিসিট এস্টিমেট করা হয়েছে ইউনিয়ন বাজেট 2021-22 তে। আর এটা লাস্ট ইয়ারের ক্ষেত্রে যদি দেখি, লাস্ট ইয়ার মানে 2020-21 এর ক্ষেত্রে যদি দেখি, ফিসকাল ডেফিসিট ছিল কিন্তু 9.5%, এটাকে রিডিউস করিয়ে 6.8% এ নিয়ে আসার কথা বলা হয়েছে আর কি। এটাই ফিসকাল ডেফিসিট ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি? ফিসকাল ডেফিসিট ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাইনাস গভর্নমেন্ট বাজেট এক্সপেন্ডিচার মাইনাস গভর্নমেন্ট বাজেট রিসিপ্ট, এক্সক্লুডিং কোন পার্টটা বাদ যাচ্ছে বাজেট রিসিপ্ট থেকে? এক্সক্লুডিং বরোইং অ্যান্ড আদার লায়াবিলিটিস, এই পার্টটা শুধু বাদ যাচ্ছে বাজেট রিসিপ্ট থেকে। তাহলে আমরা ফিসকাল ডেফিসিট পাচ্ছি। এই 2020-21 এই ফাইন্যান্সিয়াল ইয়ারে এতটা ফিসকাল ডেফিসিট বেড়ে যাওয়ার মেন কারণটা কি? যদি আমরা মেন কারণটা দেখি, সেটা হচ্ছে মেনলি কিন্তু কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশনের জন্য ইকোনমিতে প্রোডাকশন লেভেল ফল করেছে। তো স্বাভাবিকভাবে প্রোডাকশন লেভেল ফল করার জন্য গভর্নমেন্টকে একদিকে যেরকম বাজেট এক্সপেন্ডিচারের পার্টটাকে ইনক্রিজ করতে হয়েছে, সাইড বাই সাইড আমরা দেখতে পাচ্ছি প্রোডাকশন যেহেতু কম, গভর্নমেন্টের রিসিপ্টেড পার্টটাও কম এসছে, মানে ট্যাক্স কালেকশন কম হয়েছে প্রোডাকশন কম হওয়ার জন্য, তো বাজেট রিসিপ্টের পার্টটাও স্বাভাবিকভাবে কমে গেছে। আর উল্টো দিক থেকে বিভিন্ন সেক্টরের প্রোডাকশন লেভেল কমে যাওয়ার জন্য গভর্নমেন্টকে বিভিন্ন স্টিমিউলাস প্যাকেজ অ্যানাউন্স করতে হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি বাজেট এক্সপেন্ডিচারের পার্টটাও বেশি হচ্ছে। তো এই কারণের জন্যই ফিসকাল ডেফিসিটটা 9.5% এ ইনক্রিজ করেছে। Next question, how much amount is allocated for tea workers in Assam and West Bengal? এবছরের ইউনিয়ন বাজেটে টি ওয়ার্কার্স যারা আসাম আর ওয়েস্ট বেঙ্গলে আছে তাদের জন্য কতটা অ্যামাউন্ট অ্যালোকেটেড করা হয়েছে? কোশ্চিন নাম্বার 17 আমরা যেটা আসছি, এখানে অপশন গুলো আছে 2000 crore, 1000 crore, 3000 crore, 2500 crore. How much amount is allocated for tea workers in Assam and West Bengal? তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু আসছে অপশন বি 1000 crore। কারেক্ট অ্যান্সার অপশন বি 1000 crore। নেক্সট কোশ্চিন, ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। ভালো করে দেখো, ইনকারেক্ট স্টেটমেন্ট কজ অফ ইনফ্লেশন ইজ কোনটা? কজ অফ ইনফ্লেশন ইজ মানে এখানে তিনটে হচ্ছে অপশনে আছে কজেস অফ ইনফ্লেশন, আর একটা হচ্ছে কজেস অফ ইনফ্লেশন নয়। ইনকারেক্ট স্টেটমেন্ট কোনটা? হাই গ্রোথ অফ মানি সাপ্লাই অপশন এ,
অপশন বি হাই রেট অফ পাবলিক এক্সপেন্ডিচার, অপশন সি লো ফিসকাল ডেফিসিট, অপশন ডি প্যারালাল ইকোনমি। কোনটা কজেস অফ ইনফ্লেশন নয়, মানে ইনকারেক্ট স্টেটমেন্ট বলেছে। হাই গ্রোথ অফ মানি সাপ্লাই, ইকোনমিতে কিন্তু এর ফলে ইনফ্লেশন ইনক্রিজ করে। মানি সাপ্লাই বেড়ে যাওয়া মানে ইকোনমিতে ইনফ্লেশন ইনক্রিজ করা, কাজেই ইনকারেক্ট স্টেটমেন্ট নয়, এটা কারেক্ট। হাই রেট অফ পাবলিক এক্সপেন্ডিচার, তার মানে কমন পাবলিকের পারচেজিং পাওয়ার বাড়ছে, কাজেই মানি সাপ্লাই বাড়ছে, তার কাজেই সেক্ষেত্রেও আমরা ইনফ্লেশন ইনক্রিজ হওয়ার একটা স্কোপ দেখছি। কাজে এ বি দুটো কিন্তু কজ অফ ইনফ্লেশন হচ্ছে। অপশন ডি তে আছি প্যারালাল ইকোনমি বা ব্ল্যাক মার্কেটিং, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্যারালাল ইকোনমির ক্ষেত্রেও ইকোনমিতে কিন্তু মানি সাপ্লাই ইনক্রিজ করছে, কেননা গভর্নমেন্টের কোনো হিসেব থাকছে না এক্ষেত্রে। কাজেই গভর্নমেন্টের কোনো পলিসি কিন্তু এক্ষেত্রে এফেক্টিভ হচ্ছে না, গভর্নমেন্টের ফিসকাল পলিসি বলো আরবিআই এর মানিটারি পলিসি বলো। তো এটাও কিন্তু ইনফ্লেশনের একটা কজ আমরা বলতে পারি। লো ফিসকাল ডেফিসিট মানে কিন্তু এটা ইনফ্লেশনের কজ নয়, ইনকারেক্ট স্টেটমেন্ট এটা। কেননা লো ফিসকাল ডেফিসিট হওয়া মানে কি হচ্ছে, একদিকে যেরকম গভর্নমেন্ট বাজেট এক্সপেন্ডিচারের পার্টটাকে রিডিউস করছে, সাইড বাই সাইড গভর্নমেন্টের কিন্তু রিসিপ্টের পার্টটাও কম হতে পারে। কাজেই এক্ষেত্রে বাজেট এক্সপেন্ডিচার রিডিউস করলে কিন্তু ইকোনমিতে মানি সাপ্লাই কমে যাবে, এটা কিন্তু কজেস অফ ইনফ্লেশন নয়, মানে ইনকারেক্ট স্টেটমেন্ট। নেক্সট কোশ্চিন আমরা আসছি, ইন ইন্ডিয়া which of the following is oblique the are a mechanism of deficit financing? অপশন এ borrowing from RBI, অপশন বি হচ্ছে borrowing from commercial banks, অপশন মানে নাম্বার 2 হচ্ছে borrowing from commercial banks, নাম্বার 3 হচ্ছে issuing fresh currency notes. Select the correct answer using the codes given below. Mechanism of deficit financing কোনটা? কোশ্চেন নাম্বার 19। এখানে যদি আমরা দেখি ডেফিসিট ফাইন্যান্সিং টার্মটা কখন ইউজ হচ্ছে, যখন ধরো বাজেট এক্সপেন্ডিচারের পার্টটা বাজেট রিসিপ্টের পার্টের থেকে বেশি হচ্ছে, সেক্ষেত্রে আমরা বাজেট ডেফিসিট দেখছি। তো এরকম একটা সিচুয়েশনে গভর্নমেন্ট যখন ইন্টারনাল বা এক্সটার্নাল বরোয়িং করছে বা আদার কোনো পলিসি নিচ্ছে বা নোট ইস্যু করছে বা নতুন করে কারেন্সি নোট, সেরকম একটা সিচুয়েশনে গিয়ে আমরা বলতে পারি এটাকে ডেফিসিট ফাইন্যান্সিং। তো এখানে ডেফিসিট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে কোন পার্ট গুলো হচ্ছে, বরোয়িং ফ্রম আরবিআই 1 কারেক্ট, বরোয়িং ফ্রম কমার্শিয়াল ব্যাংক, গভর্নমেন্ট কিন্তু ডাইরেক্টলি কমার্শিয়াল ব্যাংকের থেকে বরোয়িং করছে না। ওপেন মার্কেট অপারেশন একটা টার্ম আছে আমরা দেখেছি, এক্ষেত্রে ট্রেজারি বিল, গভর্নমেন্ট সিকিউরিটি এগুলোকে ইস্যু করে আরবিআই থ্রু দিয়ে সেল করছে। তো এটা আমরা ইনকারেক্ট স্টেটমেন্ট বলতে পারি। অপশন নাম্বার 3 ইস্যুইং ফ্রেশ কারেন্সি নোট, এটা কিন্তু কারেক্ট। 1 and 3 এই দুটো কিন্তু আমাদের এখানে কারেক্ট হচ্ছে, 2টা কারেক্ট নয়। নোট ফ্রেশ কারেন্সি নোটস ইস্যু করে টেম্পোরারি বেসিসে কিন্তু আমরা এই বাজেট ডেফিসিটের গ্যাপটাকে ফুলফিল করতে পারি, করা যেতে পারে টেম্পোরারি বেসিসে। কিন্তু লং টার্মে যত ইচ্ছা কারেন্সি নোট যদি ইস্যু করতে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইকোনমিতে একটা ইনফ্লেশনারি প্রেসার দেখবো এবং ইকোনমিকে কন্ট্রোল করা একটু অসুবিধার ব্যাপার হয়ে যাবে। কাজেই শর্ট টার্ম বেসিসে একটা সলিউশন এটা হতে পারে। কাজেই কারেক্ট অ্যান্সার আমাদের আসছে 1 and 3 অনলি। Next question, with reference to deficit financing, monetized deficit. Monetized deficit is the part that is financed through monetized deficit আমরা কোনটাকে বলছি, borrowing from public sector scheduled commercial banks, option A, option B external commercial borrowings, option C borrowings from RBI Reserve Bank of India, option D none of the above. monetized deficit বলেছে, তো আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে borrowings from RBI।
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে যখন বরোইং হচ্ছে, মানে অ্যাকচুয়ালি এই কন্ডিশনটা কখন আসছে, যখন বাজেট ডেফিসিট দেখা যাচ্ছে এরকম একটা সিচুয়েশনে আরবিআই থেকে যখন বরোইং করছে, তখন সেটাকে আমরা বলছি মানিটাইজ ডেফিসিট। Next question, the existence of parallel economy oblique the black money. Option A ensures increasing productive investment. Option B ensure a better distribution of income and wealth. Option C makes the monetary policies less effective. Option D makes the economy more competitive. The existence of a parallel economy oblique the black money. তাহলে এক্ষেত্রে আমরা কি দেখব? এক্ষেত্রে আমরা দেখব যে প্যারালাল ইকোনমি বা ব্ল্যাক মানির যদি এক্সিস্টেন্স ইকোনমিতে দেখি, এক্ষেত্রে একটু আগেই আমরা বললাম যে অপশন সি যেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, মেক্স দ্য মানিটারি পলিসিস লেস এফেক্টিভ। এক্ষেত্রে যেরকম মানিটারি পলিসি, তার পাশাপাশি ফিসকাল পলিসিও কিন্তু লেস এফেক্টিভ হবে, কেননা এক্ষেত্রে কোনো অ্যাকচুয়াল যে হিসেবটা সেটা কিন্তু গভর্নমেন্টের কাছে বা আরবিআই এর কাছে নেই। এই কারণে মানিটারি পলিসি বলো ফিসকাল পলিসি বলো দুটোই কিন্তু লেস এফেক্টিভ হবে। Next question, all taxes come under option A revenue receipts, option B capital receipts, option C public debt, option D both A and B. All taxes আমরা অ্যাকচুয়ালি একটু হিংসি, কি হবে একটু হিংসি, বাজেট ইউনিয়ন বাজেটের দুটো পার্ট, একটা হচ্ছে বাজেট রিসিপ্ট, একটা হচ্ছে বাজেট এক্সপেন্ডিচার। তো বাজেট রিসিপ্টের পার্টে এখানে আমরা দেখছি দুটো পার্ট থাকছে, একটা হচ্ছে রেভিনিউ রিসিপ্ট, একটা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট। এই দুটো সোর্স থেকে কিন্তু গভর্নমেন্টের রেভিনিউ কালেকশন হচ্ছে বা রিসিপ্টের পার্টটা আমরা দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আসছে আমাদের অপশন এ রেভিনিউ রিসিপ্ট। মানে এই যে গভর্নমেন্ট যে বিভিন্ন সোর্স থেকে ট্যাক্স কালেকশন করছে, এখানে ট্যাক্স বলতে ডিরেক্ট ট্যাক্স হতে পারে, ইনডিরেক্ট ট্যাক্স হতে পারে, এই পার্টগুলো কিন্তু রেভিনিউ রিসিপ্টের আন্ডারে যাচ্ছে। অ্যাকচুয়ালি রেভিনিউ রিসিপ্টের অ্যাকচুয়ালি এর আন্ডারে দুটো পার্ট থাকে, একটা আমরা দেখি ট্যাক্স রিসিপ্ট, আরেকটা যে পার্ট আমরা দেখি রেভিনিউ রিসিপ্টের আন্ডারে নন ট্যাক্স রিসিপ্ট। একদিকে যেরকম আমরা ট্যাক্স রিসিপ্টের পার্টে আমরা দেখলাম অল টাইপস অফ ট্যাক্সেশন, ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স, সমস্ত কিছু ট্যাক্সেশনকে দেখলাম। নন ট্যাক্স রিসিপ্টের পার্টে আমরা কি দেখব? নন ট্যাক্স রিসিপ্টের আন্ডারে আমরা দেখব ফিজ, ফাইনস, তারপর ধরো গ্র্যান্টস এর পার্টটা, গ্র্যান্টস বলতে এখানে স্টেট গভর্নমেন্ট, ইউনিয়ন টেরিটরি গুলো বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে গ্র্যান্টস গুলো আসছে বিভিন্ন সোর্স থেকে, সেই পার্ট গুলোকে। তারপরে তার পাশাপাশি আমরা দেখছি প্রফিট অফ পিএসইউ, পাবলিক সেক্টর আন্ডারটেকিং যে অর্গানাইজেশন গুলো আছে, এদের যে প্রফিট হচ্ছে সেই পার্ট গুলোকেও আমরা কিন্তু এই নন ট্যাক্স রিসিপ্টের আন্ডারে ফেলছি, কাজেই এইগুলো আমরা দেখছি। Next question, the income method for estimating national income is also known as, income method for estimating national income is also known as option A value added method, option B consumption method, option C factor cost method, option D none of the above. এখানে ইনকাম মেথডকে আমরা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করতে গিয়ে আমরা যে মেথড গুলো দেখি তার মধ্যে তিনটে মেথড আমরা দেখি অ্যাকচুয়ালি, ইনকাম সেন্সাস মেথড, প্রোডাকশন সেন্সাস মেথড, আর একটা হচ্ছে এক্সপেন্ডিচার সেন্সাস মেথড। তো ইনকাম মেথডকে আমরা কিন্তু বলে থাকি অপশন সি, মানে ফ্যাক্টর কস্ট মেথড। কেন বলি ফ্যাক্টর কস্ট মেথড? কেননা ইনকাম সেন্সাস মেথডের ক্ষেত্রে আমরা দেখছি অ্যাকচুয়ালি
ইকোনমিতে প্রোডাকশন করতে গেলে যে যে ফ্যাক্টরস গুলো লাগছে, মানে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, আর একটা হচ্ছে অর্গানাইজেশন। এদের থেকে যে আর্নিং হচ্ছে, মানে ল্যান্ডের থেকে ধরো আমরা পাচ্ছি হচ্ছে রেন্ট, লেবারের থেকে আমরা ওয়েজেস, ক্যাপিটাল থেকে আমরা ইন্টারেস্ট, অর্গানাইজেশন থেকে আমরা প্রফিট। তো টোটাল রেন্ট প্লাস টোটাল ওয়েজেস প্লাস টোটাল ইন্টারেস্ট প্লাস টোটাল প্রফিট, এগুলোকে সাম করলে আমরা ন্যাশনাল ইনকাম পাচ্ছি। তো এটা আমরা কোন মেথডের মাধ্যমে পাচ্ছি? এটা আমরা পাচ্ছি ইনকাম সেন্সাস মেথড বা ফ্যাক্টর কস্ট মেথডের মাধ্যমে। নেক্সট কোশ্চিন আমরা যেটা আসছি, ন্যাশনাল ইনকাম মিনস অপশন এ নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, অপশন বি নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, অপশন সি নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, অপশন ডি নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। ন্যাশনাল ইনকাম মিনস, তো আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কি হচ্ছে? এখানে অপশন বি, মানে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। বলতে আমরা এখানে কি বলছি? এনআই ইজ ইকুয়াল টু এনএনপিএফসি, মানে অ্যাকচুয়ালি ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে আমরা কিন্তু কখনোই ডেপ্রিসিয়েশনের পার্টটাকে কনসিডার করছি না। এনএনপিএফসি কে আমরা এখানে কিন্তু ন্যাশনাল ইনকাম বলছি। আজকে সেটে আমাদের লাস্ট কোশ্চেন যেটা আসছি, ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু অপশন এ জিএনপি মাইনাস এনএনপি, অপশন বি এনএনপি মাইনাস জিএনপি, অপশন সি জিএনপি মাইনাস পার্সোনাল ইনকাম, অপশন ডি পার্সোনাল ইনকাম মাইনাস পার্সোনাল ট্যাক্সেস। ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু কি হবে? তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু আসছে অপশন এ জিএনপি মাইনাস এনএনপি। মানে অ্যাকচুয়ালি আমরা যদি দেখি এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট ইজ ইকুয়াল টু কি আসছে? জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মাইনাস ডেপ্রিসিয়েশন কস্ট। ডেপ্রিসিয়েশন বলতে কোন একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রোডাকশন করতে গিয়ে যে পার্টটা লস হয়েছে সেটাকে আমরা ডেপ্রিসিয়েশন বলছি বা ডেপ্রিসিয়েশন কস্ট বলছি। তো এখানে আমাদের ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? জিএনপি মাইনাস এনএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মাইনাস নেট ন্যাশনাল প্রোডাক্ট, এটা পাচ্ছি অপশন এ। তো আচ্ছা, এই অবধি তাহলে আমাদের আজকে কোশ্চেন অ্যান্সার ডিসকাশন থাকলো। সবাইকে বলবো যে ইকোনমিক সলিউশনস এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখো, যাতে কিনা পরবর্তীকালে আরো যে ভিডিওগুলো আমি এখানে দেব, আপলোড করব, সেগুলো যাতে সবাই ফলো করতে পারো।